আমন্ত্রণ জানাচ্ছি আজকের সংবাদ বিশ্লেষণে। দর্শক, রাজনীতির মাঠ ঈদের আগে একটু গরম হলো এবং যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাতে মনে হচ্ছে যে ঈদের পরে এই রাজনৈতিক উত্তেজনা আরও বাড়বে। এই সামগ্রিক বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সাথে আছেন সিনিয়র সাংবাদিক কামরুজ্জামান বাবু। বাবু, আমরা একটু যদি শুরুটা করতে চাই এইভাবে যে ঐক্যমত কমিশনের সাথে বৈঠক হচ্ছে, প্রধান উপদেষ্টার সাথে বৈঠক চলছে, রাজনৈতিক দলগুলোর সব কিন্তু একটাই ইস্যু, সেটা হচ্ছে নির্বাচন, সংস্কার, বিচার। এই তিনটা ইস্যু, কিন্তু প্রধান ইস্যুটা হচ্ছে নির্বাচন। আমি শুরুটা যদি আপনাকে জানতে চাই যে ঐক্যমত কমিশনের সাথে আসলে বৈঠকের যে বিষয়গুলা, এটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, এখন যেটা হয়েছে যে এই বৈঠকতে আজকে বা গতকালকে শুধু যে হয়েছে তা না, এটা দ্বিতীয় দফায় শুরু হলো। এখন যখন কালকে 30টি রাজনৈতিক দলকে ডেকেছে, গতকালকে একাধিক রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, আজকেও আরও কিছু রাজনৈতিক দল তারা যোগ দিয়েছে এবং তাদের প্রতিক্রিয়াও তারা জানাচ্ছে। কিন্তু ঘটনা হচ্ছে যে মানে গতকালকে এই বৈঠক শুরুর আগে থেকে যখন প্রধান উপদেষ্টা তিনি জাপান সফরে গেলেন, জাপান সফর থেকে জাপানে সেখানে নিক্কে টেলিভিশন যে গণমাধ্যমকে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন যে নির্বাচন খুব পরিষ্কার করে বলছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই হবে। উনি কিন্তু এটা শুরু থেকে বলছেন। আচ্ছা, এখন এখান থেকে এক চুলো উনি নড়ছেন না। এখন ঘটনা হচ্ছে, এবং তিনি একটা কথা বলেছেন যেটা আমরা গণমাধ্যমে জেনেছি, যে বাংলাদেশে একটি মাত্র দলই ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে, তার মানে কি অন্যরা চাচ্ছে না। তো এখন স্বাভাবিকভাবেই এটা প্রতিক্রিয়াটা খুব নেতিবাচক হয়েছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যে দলটি এই মুহূর্তে সবচেয়ে বেশি জনসমর্থন বলা হয়, এখন সেই দলটিকেই উনি কোনো দলের নাম বলেননি, কিন্তু ইঙ্গিত করে যে সেই দলটি চাচ্ছে। এখন আসলে কি তাই? এখন উনি প্রত্যেকবার যখন দেশের বাইরে যান, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তো খুব সুন্দর কথা বলেন, এটা উনি সারা দুনিয়ায় কথা বলার দিক থেকে, এবং উনি ভালো বলেন, ভালো সুবক্তা, আমি জেনে বলেন। তো উনি যে কথাটি বলছেন যে আমি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দেব, তো এই আমাদের রাজনৈতিক দলগুলোর যে দাবি ছিল যে আপনি রোড ম্যাপ ঘোষণা করেন, আপনি তো একটা 6 মাসের গ্যাপ দিচ্ছেন। এখন দুইটা ইস্যু আছে। দেখেন, সরকারের জায়গা থেকে সরকার বলছে যে আমরা একটা জুলাই আগস্টের যে স্পিরিট ছিল, সেখানে যে দাবি ছিল যে আমরা সুষ্ঠু সুন্দর একটি নির্বাচন জাতিকে উপহার দেব, এবং সেই নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হয়ে আসবে তারাই দেশ পরিচালনা করবেন। কিন্তু কিভাবে পরিচালনা করবেন, তারা পূর্বের আর অতীতের কোনো 54 বছর ধরে যেই শাসন ব্যবস্থার মধ্য দিয়ে দেশ পরিচালিত হয়েছে সেই পরিচালন পদ্ধতিতে তারা থাকতে চান না। এখানে একটা কথা আছে, যেহেতু জুলাই আন্দোলনে অনেক মানুষ আহত হয়েছে, অনেকে নিহত হয়েছেন, শত শত মানুষের বলিদানের মধ্য দিয়েই তো এই অভ্যুত্থানটি হয়েছে এবং সরকার পতন হয়েছে। তো সেই জায়গা থেকে একটা অংশ, আগে সবাই ছিল একটা গ্রুপ, একটা প্ল্যাটফর্মে ছিল যে শেখ হাসিনার সরকারকে পতন করতে হবে। এই পতনের আন্দোলনটা যদি বলি 2009-এ তো একটা নির্বাচন হলো, মানে 111-এর পরে যে নির্বাচন, তারপরে যদি বলেন তাহলে 2014 নির্বাচনের থেকে শুরু হয়েছে একটা আন্দোলন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার সমমনা দলগুলো, তারা কিন্তু ক্রমান্বয়ে তারা একটা পরের ইলেকশনটা অংশ নিয়েছে, কিন্তু তারপরেও তারা সেই নির্বাচন ব্যবস্থাটা ভালো ছিল না। তারপরের নির্বাচনটা অংশ নিয়েছে, দিনের ভোট রাতে হয়ে গেছে, আবার কখনো একটা বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডামি এমপি ক্যান্ডিডেটটা পাশ করেছে। এইভাবেই তো হয়েছে, তাই না? সেই অভিজ্ঞতার আলোকের কারণেই এই যখনই সরকারের পতন হলো, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসলো, আসার পর আপনার মনে আছে নিশ্চয়ই নবীন, যে 8 আগস্ট সরকার গঠন করার পর ডক্টর মোহাম্মদ ইউনূস যখন দায়িত্ব নিলেন, তারপরে কিন্তু নয়াপল্টনে বিএনপি একটা সমাবেশ করেছিল। সেই সমাবেশে বিএনপির বক্তব্য ছিল নির্বাচন কবে হবে, বা নির্বাচন দিয়ে দেশকে পরিচালনা। এটা আসলে শুধু বিএনপি না বাবু, আমার না, আমি মনে বলছি হয় আপনাকে যে জাতিরও কিন্তু শুরু থেকে এখানে একটা সরকার, আমি বলবো ওই সময় যারা সরকার গঠন করলেন তাদের একটা বড় ভুল ছিল। ভুলটা কি, যে আমি যদি যে সংবিধানের অধীনে আমি শপথ নিচ্ছি, সেই সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বলে কিছু ছিল না। হ্যাঁ, আচ্ছা, এটা এখন অনেকেই যে আলোচনা করছে যে যদি তখনই দেশের বিশেষ অবস্থায়
দেশের সর্বোচ্চ আদালতে রেফারেন্সকেই তো বলেছে, রেফারেন্স কাজে লাগিয়ে এই সরকার গঠন হয়েছে। তখনই যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে যখন গণমাধ্যম সম্পাদকরা জিজ্ঞেস করলেন যে এই সরকারের মেয়াদ কতদিন হবে, তিনি আসলে খুব খোলা মনে বলে ফেললেন যে জনগণ যতদিন চাইবে আমরা তখনই যাব, আমরা ক্ষমতা নিতে আসিনি, আমরা দায়িত্ব পালন করছি। তিনি কিন্তু কতগুলো টার্ম ইউজ করেছেন যেগুলো খুবই জননন্দিত হয়েছে, আপনি খেয়াল করে দেখবেন। কিন্তু তখন তিনি যদি বলতেন যে না এটি একটি বিপ্লবী সরকার, এবং এই সরকারের যেটা পরবর্তীতে তার উপদেষ্টা বলল যে এই সরকার যেটা বলবে সেটা আইন, আপনারা সংবিধানের দোহাই দিয়ে আমাদেরকে বলতে পারেন, তখন তো বলে নাই। তখন যদি বলতো যে আমরা 5 বছর লাগবে সময় বা 3 বছর লাগবে, তাহলে একটা জায়গা ছিল। তবে তখন এটাকে মেক বিলিভ করার জন্য একটা শব্দ ব্যবহার করা হয়েছিল, যেটা হচ্ছে বিশেষ ব্যবস্থা সরকার। হ্যাঁ, বিশেষ ব্যবস্থা সরকার। তো এখন সেই সরকার যখন যাত্রা করছে, যাত্রা করতে গিয়ে তারা ঐক্যমত অনেকগুলো সংস্কার কমিশন করলো। পুলিশের সংস্কার কমিশন এখনো কোনো আসেই নেই, বাকিগুলো নিয়ে ঐক্যমত হয়েছে। ঐক্যমতের জায়গাটা তো বড় বড় মানে কঠিন। কেন কঠিন দেখেন, আমরা দেখেছি যে মোটা দাগে কিছু বিষয়ে তারা একমত, যদি মোটা দাগে বলি কথাটা, এটা বিএনপি গতকালকে সালাউদ্দিন সাহেব স্থায়ী কমিটির মেম্বার, তিনি বক্তব্যে কি বলেছেন, পরিষ্কার বলেছেন যে আমাদেরকে ভুল বুঝবেন না, বলেছে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ভুল বুঝবেন না, আমরা আপনার সমালোচনা করি মানেই আপনার কাছের লোক, মানে আমরা আপনাকে সমর্থন করি, আপনাকে পছন্দ করি বলে সমালোচনা করি, আপনার ভুলগুলো আমরা ধরিয়ে দিই। আপনার উপদেষ্টা মণ্ডলীতে কিছু উপদেষ্টা আছেন, তাদের বিরূপ মন্তব্যের জন্য আজকে এক ধরনের অনাস্থা তৈরি হয়েছে। আমরা একটু এই দৃশ্যটা মানে কি বলেছিলেন সালাউদ্দিন সাহেব একটু দেখে আসতে চাই, যে সালাউদ্দিন সাহেব কি বলেছিলেন। জি, মনে করি ডিসেম্বরের ভিতরে নির্বাচন অনুষ্ঠান করা জাতীয় সংসদের খুবই সম্ভব, এবং এর আগেই জরুরি ভিত্তিতে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন, বিশেষ করে নির্বাচনমুখী, সেই সংস্কারগুলোকে চিহ্নিত করে আমরা ঐক্যমতের মাধ্যমে সেগুলো বাস্তবায়ন করি। এবং সেই এমন কোনো সংস্কার নাই যেগুলো 1 মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হবে না। আমরা ইতিমধ্যে আজকে রিপোর্ট পেয়েছি, আইন মন্ত্রণালয়ের অধীনে অনেকগুলো অর্ডিন্যান্স এবং অনেকগুলো সংশোধনী এসছে বিভিন্ন সেক্টরে, যেগুলো অলরেডি বাস্তবায়ন হয়েছে। আরও অনেকগুলো বাস্তবায়নের প্রক্রিয়ায় আছে, সেগুলো অর্ডিন্যান্সের মাধ্যমে করা সম্ভব, নির্বাহী আদেশের মাধ্যমে করা সম্ভব, এমনকি কিছু কিছু সংস্কার তো অফিস আদেশের মাধ্যমে করা সম্ভব। সেগুলোর জন্য বিশেষ করে সংবিধান সংশোধনী ব্যতি রেখে অন্যান্য সকল সংশোধনী যেগুলো একমত হবে সংস্কার প্রস্তাব, সেগুলো অর্ডিন্যান্সের মাধ্যমে, নির্বাহী আদেশের মাধ্যমে, অফিস আদেশের মাধ্যমে 1 মাসের ভিতরে বাস্তবায়ন করা সম্ভব, সেটা আমরা বুঝিয়ে দিয়েছি। সুতরাং নির্বাচন ডিসেম্বরের পরে যাওয়ার মতো একটিও কারণ উল্লেখ করার মতো নেই। এই বিষয়টা আমরা বোঝাতে সক্ষম হয়েছি, এবং আমরা আবারও অ্যাপ্রোচ করেছি। এবং আজকের বক্তব্যে অধিকাংশ রাজনৈতিক দলের মধ্যে আমরা যেটা দেখলাম যে প্রায় সবাই ডিসেম্বরের আগেই নির্বাচনের জন্য তাদের প্রস্তাব আছে। এখন মাননীয় প্রধান উপদেষ্টা সেটা বিবেচনা করবেন, সেটা আমরা আশা করি। বাবু, আসলে আমার হিসাবে খুব পরিষ্কার বক্তব্য যে 1 মাসের ভিতরেই যে সব জিনিস নির্বাচনমুখী করার জন্য যা যা করা দরকার সংস্কার করা সম্ভব বলে বিএনপি দাবি করছে, এবং বিএনপি সেটা প্রধান উপদেষ্টাকে বুঝিয়েও দিয়েছে কিভাবে সম্ভব, শুধুমাত্র সংবিধানের কথাটা বাদ দিয়ে। তাহলে কেন এখনো আমরা রোড ম্যাপটা পাচ্ছি না, নির্বাচনী রোড ম্যাপটা কেন আসছে না? সালাউদ্দিন সাহেব তার যে জায়গা থেকে তিনি গণমাধ্যমের সামনে যেটা বলেছেন, তিনি একই কথা প্রধান উপদেষ্টা, আমরা যে ভিডিওটা দেখেছি প্রধান উপদেষ্টার সামনে দাঁড়িয়ে যে বিএনপির পক্ষ থেকে তিনি যে কথাটা বলেছেন যে আপনি যদি বলেন যে শুধুমাত্র একটি দল নির্বাচন চায় ডিসেম্বর মধ্যে, তাহলে আমাদের কষ্ট লাগে বা ব্যতীত। এবং আরেকটি কথা বলেছেন যে আদালতের রায় আমরা যেন কেউ মনে না করে যে আদালতের রায় অগ্রাহ্য করছে এই সরকার, আদালতের রায়ের পরও ইশরাকের সফরটা হলো না, মানে এই বিষয়গুলো উনি তুলেছেন। এবং এখন দেখেন আপনি যে কথাটা বললেন, যে তিনি পরিষ্কার বলেছেন যে যে সংস্কারগুলো করতে যাচ্ছেন করেন, যেগুলো ঐক্যমত হয়েছে সেগুলো নির্বাহী আদেশে বা অধ্যাদেশ জারি করে করেন, কারণ ইতিমধ্যে আপনি বিচার বিভাগকে নিয়ে করেছেন। এখন প্রশ্ন হচ্ছে এখানে আরেকটা পক্ষ রয়েছে, যেই পক্ষটি জুলাই গণ আন্দোলনে, জুলাই আগস্ট আন্দোলনে তারা অগ্রভাগের সৈনিক ছিল, তারা যে জাতীয় নাগরিক পার্টি করেছে নাহিদ ইসলাম এবং আক্তার হোসেনের নেতৃত্বাধীন। এখন তাদের কিন্তু প্রথমত যেই বিষয়টা সংস্কারে যেটা আছে, তারা কিন্তু মৌলিক যে কাঠামো, যে সংবিধান, এই সংবিধানের একটা বাস্তব কথা যদি বলি, তারা এই সংবিধানের
পরিবর্তন ও পরিবর্ধন পরিমার্জন চেয়েছে। এখন বিএনপির সাথে যে কথাটা বিএনপি বলছে সংবিধান সংশোধন করতে গেলে সংসদ লাগবে, এটাও সত্য কথা। এখন এইটাকে আসলে কিভাবে আপনি একমত করবেন? এখন প্রধান উপদেষ্টা বলেছেন সবগুলো রাজনৈতিক দল যেই সব বিষয়ে ঐক্যমত হবে আমরা সেগুলো সংস্কার করব, যদি অল্প করতে হয় ডিসেম্বর, একবার বলেছিল, কিন্তু এখন তিনি আর ডিসেম্বর বলছেন না। লাস্ট যদি আপনি 1 মাস দেখেন তা সরকারের জায়গাটা কিন্তু পরিষ্কার। তবে এনসিপিও সর্বশেষ বোধহয় একটু নির্বাচনের পথেই হাঁটলো, কারণ এনসিপি যেটা বলেছে, হ্যাঁ, যে তারা ডিসেম্বর, না তারা কোনো মাস কিন্তু- বলেনি, হ্যাঁ তারা তারা বলছে বলছে জুলাই সনদ। হ্যাঁ, জুলাই সনদ আর হচ্ছে বিচার, এটা হলে তারা এখন নির্বাচনে বিচার প্রস্তুত। দৃশ্যমান দেখতে চায়, প্লাস হচ্ছে জুলাই সনদ। এখন জুলাই সনদ কিভাবে হবে? আপনাকে একটা কথা বলি, 10 মাস হয়ে যাচ্ছে না? এখন এই 10 মাসে আপনি আসলে সংস্কার কতটুকু করতে পারলেন? না, সরকারও কিন্তু জুলাই সনদের জন্য একটা নির্দিষ্ট তারিখ ঘোষণাও করে না, দিয়েছে। বলেছে যে তাহলে নির্বাচনী রোডম্যাপে সমস্যাটা কোথায় হচ্ছে? সমস্যাটা আমি হচ্ছে সেটা এই জানতে কারণে, চাচ্ছি যেহেতু আসলে। এখন একটা প্রশ্ন এসেছে যে আসলে কি ডিসেম্বরে কেন নির্বাচনটা, আপনি বলতে পারেন ডিসেম্বরের নির্বাচন কেন চাচ্ছে না? যদি সবগুলো চায়, এখন আরেক ধরনের একটা বিপক্ষ মত আছে। আচ্ছা, বিএনপি কেন চাচ্ছে ডিসেম্বরে আর সরকার কেন চাচ্ছে না, যদি একটু খোলাসা করেন। এইটা আমার কাছে মনে হয়, মানে ভিতরের কথা তো আমরা বুঝি না, আমরা যতটুকু হচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপট দেখে বুঝি। এখানে কিছু কিছু মন্তব্যের কারণে এরকম তৈরি হয়েছে। আমাদের সরকারের দিক থেকে বলা হয়েছিল যে 17 বছরে যারা স্টুডেন্ট মানে ভোটার, বয়স যাদের 17 হয়েছে তারাও ভোটার হওয়া উচিত। এবং এটা এনসিপি বা অন্য দলগুলো, 2-1টা দলের থেকে এটা একটা আবেদন ছিল। এবং সরকারের কর্তা ব্যক্তিরাও বলেছেন 17 বছরের বয়সীরা ভোটার হতে পারে। এখন একটা কথা উঠছে যে অনেকের বয়স 17 হয়েছে, জানুয়ারি হলে এদের বয়স 18 হয়ে যাবে। এবং 18 হলে একটা ধারণা আছে যে এই তরুণরা ভোট দিবে হয়তোবা ছাত্রদের দলকে বা অন্য কাউকে, এরা বিএনপিকে ভোট দিবে না। ফলে ভোট সেই সংখ্যাটা কিন্তু 2.5 কোটির উপরে। হ্যাঁ, এই ভোটারের একটা বড় একটা গ্যাপ বা একটা তৈরি হবে। আপনি দেখেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এখন। আওয়ামী লীগ তো নির্বাচন করতেও পারবে না, তাদের কোনো রাজনৈতিক কর্মসূচি থাকতেও পারবে না, নাই। এখন আওয়ামী লীগের তো আপনি ধরেন এদেশে যদি আপনি মানে অনেস্টলি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ আওয়ামী লীগের একটা সুনির্দিষ্ট ভোট ব্যাংক রয়েছে। বিএনপি তো নির্বাচন করছে, তার ভোট পাবে। আওয়ামী লীগ তো নির্বাচন করছে, কিন্তু আওয়ামী লীগের তো ভোটাররা আছে। যদি তারা ভোট দিতে যায়, সে কি করবে? তার ব্যক্তি পছন্দ নিবে। কিন্তু এইটা সত্য কথা যে তারা আর যাই করুক, এটা সত্য কথা যে তারা মানে এমন কোনো দল নাই যে তাদেরকে ভোট দিবে, এবং তাদের রাগ এখন সম্পূর্ণ হচ্ছে এনসিপি বা এদের উপরেই। তো এই দলটা কিন্তু তারা ভোট দিবে না। তাহলে তাদের সেই গ্যাপটা যদি পূরণ করতে হয়, তাহলে নতুন ভোট দরকার। কিন্তু আমি আপনাকে বলে রাখছি, নতুন যারা ভোটার হবে, তারা যে ভোটার হলে ছাত্রদের ভোট দিবে এই ধারণাও ভুল। ফলে একটা কথা চালু আছে যে এটা এই জন্য জানুয়ারিতে নিতে চাচ্ছে, ডিসেম্বরের পরে। আর এনসিপির যে কথাটা আপনি আমাকে বলেন, এনসিপি এখনো নিবন্ধন পায়নি। জামাত ইসলামীরও নিবন্ধন ছিল না। সুপ্রিম কোর্টের রায় এসেছে এবং নির্বাচন কমিশনের সাথে কথা বলেছে, আশা করছে তারা আসলে নিবন্ধন পায়নি না এখনো নেয়নি, এই বিষয়টা তো আমরা এখনো ক্লিয়ার, আমরা জানি না, এখনো নিবন্ধিত দল না, এটুকু আমরা বলতে তাহলে পারি। এনসিপির প্রসঙ্গ যখন আসলো, আমরা একটু এনসিপির প্রধান নাহিদ ইসলাম যে বক্তব্যটা দিয়েছে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে, আমরা সেটা একটু দেখে আসতে চাই, তাহলে আমাদের আলোচনা করতে সুবিধা হবে। আগস্টের আগেই, এই জুলাই মাসের মধ্যেই যাতে জুলাই সনদটি কার্যকর করা হয় সকলের স্বাক্ষর নিয়ে, আমরা যাতে জুলাই সনদ করতে পারি। এবং জুলাই সনদ কার্যকর হওয়ার আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা ঠিক হবে না। জুলাই সনদ ঘোষণার আগে যদি নির্বাচনের তারিখ ঘোষিত হয়, তাহলে সংস্কার প্রক্রিয়া ব্যাহত হতে পারে। তাই আমরা আহ্বান জানিয়েছি যে 16 বছর আমরা অপেক্ষা করেছি, 10 মাস অপেক্ষা করেছি, আমরা আরও 2 মাস অপেক্ষা করতে চাই এবং সরকারকে সময় দিতে চাই। সকল রাজনৈতিক দল মিলে এই 2 মাসের মধ্যে আমাদের যে জুলাই সনদ, যেখানে জনগণ তার ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা, শাসন ব্যবস্থা পরিবর্তনের মৌলিক সংস্কারের রূপরেখা দেখতে পারবে, সেই জুলাই সনদ হওয়ার পরে একই সাথে আমরা তখন নির্বাচনের তারিখটি যাতে সরকার ঘোষণা করে, আমরা সেই দাবি জানিয়েছি। এবং জুলাই সনদ হওয়ার পরে আমরা আমাদের দলীয় মন্তব্য জানাবো যে কোন সময় নির্বাচন আমরা চাচ্ছি। এখানেও দেখেন একটা পরিষ্কার বার্তা আছে যে 2 মাসের সময় দিয়েছে জুলাই সনদের জন্য, তারপরে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার কথা বলেছে। তো সবই কিন্তু আসলে এখন একটু প্রক্রিয়াধীনই, পরিকল্পনার ভালোই মনে হচ্ছে, কিন্তু তারপরে তো বাধাটা বা অনিশ্চয়তা রয়ে গেল। খেয়াল করে দেখবেন নাহিদ ইসলাম
তিনি বলেছেন যে জুলাই সনদ না হলে সংস্কার প্রক্রিয়া ব্যাহত হবে। আরেকটা খুব ফান্ডামেন্টাল জায়গায় উনি হাত দিয়েছেন, শাসন ব্যবস্থার মৌলিক পরিবর্তন। শাসন ব্যবস্থা কিসে দিয়ে হয়? শাসন ব্যবস্থা আপনার সংবিধান দিয়ে। তাহলে শাসন ব্যবস্থার মৌলিক পরিবর্তন, সালাউদ্দিন আহমেদ কি বললেন এর আগে, যে ওইটা সম্ভব না। সংবিধান পরিবর্তনের সংসদ লাগবে। তাহলে এখন জায়গাটা হচ্ছে, তাহলে জুলাই সনদ কি হবে? আপনাকে ধরেন জুলাই সনদ কালকে গণ অধিকার পরিষদের যে সভাপতি বা আহ্বায়ক আমাদের যারা নুরু তিনি বলেছেন যে আমরা যে কয়টা দল আছি আমরা জুলাই সনদ বলবো না, আমরা একটা জাতীয় সনদ বলতে পারি। ঠিক আছে, যে নামেই করেন আপনি। জাতীয় সনদে বা জুলাই সনদে কি বললেন? আপনি বলবেন যে যদি এনসিপি দাবি করে যে বাংলাদেশের শাসন ব্যবস্থার পরিবর্তন করতে হবে, এই জন্য মৌলিক কাঠামো পরিবর্তন করলে, এইটার মৌলিক কাঠামো নাকি সংবিধান বা তার রূপরেখা পরিবর্তন করতে হবে। এই রূপরেখাটা পরিবর্তন কিভাবে হবে? এটা একটা কিন্তু জটিল আলোচনা, যে আপনি কি করবেন। আপনি নিজে পরিবর্তন করে একটা অধ্যাদেশ দিয়ে সংবিধান পরিবর্তন করতে পারবেন? মনে হয় না এটা পারবেন। আচ্ছা, যদি বলে যে না এটা আমরা পারবো, তাহলে আইনজ্ঞরা ভালো বলতে পারবেন। দ্বিতীয় কথা হচ্ছে এইটাতে বিএনপি কোনোভাবেই রাজি না। কারণ বিএনপি তার কথা হচ্ছে যে আমরা তো 31 দফা দিয়ে রাখছি, আমরা সেই 31 দফা দিয়ে রাখছি। আপনারা বলবেন হয়তো 31 দফা আমাদের পছন্দ না, ঠিক আছে ভাই, 31 দফার সাথে আপনাদের কোনো বিরোধ নাই, কিন্তু যেই জায়গাটায় এখন সমস্যাটা হচ্ছে, এখন যদি এনসিপি প্রধানের কথা মতো যদি বলা হয় যে ঠিক আছে আমরা 16 বছর অপেক্ষা করছি, আরেকটু অপেক্ষা করি, তাহলে আরেকটু অপেক্ষা করলে এটাকে মানে পরিবর্তন, সংযোজন, বিয়োজন করে বা পুনর্লেখন করে যারা কাজটা করবেন তার একটা নির্দিষ্ট সময় লাগবে। এই সময়টার পরে এবং ওই শাসন ব্যবস্থার আলোকে তারা নির্বাচন চাইছে। এখন ওই শাসন ব্যবস্থা ইমপ্লিমেন্টেশন করতে গেলে আপনার কি মনে হয় যে আর 6 মাসে সেটা সম্ভব? এটা সম্ভব, খুব কঠিন। দেখেন এখানে আরো অনেকগুলো ইস্যুজ আছে। সরকার কিন্তু এর আগে আরেকটা কথা বলেছেন। এর আগে সরকার প্রধান যখন প্রফেসর ইউনূস সাহেব একটা ক্রাইসিসের কারণে উনি অনেকটা অভিমান করেই বলেছিলেন যে উনি দায়িত্ব ছেড়ে দেবেন, যেটা আমাদের নাহিদ ইসলামের মাধ্যমে আমরা জেনেছি যে উনি কাজ করতে না পারলে থেকে লাভ কি। কথাটা এক অর্থে ঠিক বলেছে। তিনি কিন্তু বলেছেন যে এই মুহূর্তে একটা নির্বাচন এভাবে দিলে, একটা সুষ্ঠু নির্বাচন যদি না দিতে পারি তাহলে মানে আমি এই পরবর্তীতে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিক ভাই কিন্তু স্পষ্ট করে বলেছেন যে 30 জুনের পরে একদিনও উনি ক্ষমতায় থাকবেন না। 30 জুনের পরে থাকবে না। এটা উনি বলেছেন যে একদিনও, তার মানে নির্বাচন 30 জুনের আগে হচ্ছে, এটা শিওর। এখন বিএনপি কেন এটা মানতে চাচ্ছে না? আমার প্রশ্নটা এটা একটা প্রশ্ন, তাই না? বিএনপির যে কথাটা যে দেশের এখনকার সার্বিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে চারিদিক থেকে প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর আমরা একটা যুদ্ধের মতো অবস্থায় পড়ে গেছি, বলছে না, দেশে এবং বিদেশে। এবং বিএনপির আশঙ্কা যে দেশ এখন যেভাবে একটা জায়গায় চলছে, এটা দিন মানে প্রতিদিনই এটা ক্রমশই অধপতনের দিকে যাচ্ছে অনেক কিছুতে। তা এইটাকে ধরে রাখে এবং আরো সামনে চাপ বাড়তে পারে, এবং নির্বাচন যদি আরো বিলম্বিত হয় তাহলে একটা সময় দেশের পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে। আপনি দেখেছেন যে একটা তারুণ্য সমাবেশ করেছে, বিশাল তারুণ্য সমাবেশ বিএনপি। সেই সমাবেশে কিন্তু বিএনপির বক্তব্য ছিল খুবই স্পষ্ট, এবং বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের বক্তব্য, সে এই লাস্ট ওই বক্তব্য এবং এর আগের 1-2 দিনের বক্তব্য, আর আজ থেকে আপনি 2 মাস আগের বক্তব্য দেখেন, এখন কিন্তু সেই বক্তব্যের সাথে তিনি কিন্তু এখন সুস্পষ্টভাবে বলেছেন ডিসেম্বরের মধ্যেই ইলেকশন হতে হবে এবং এটা সম্ভব। এখন একটা জায়গার জন্য যদি এই গোটা ধরে এবং এইটাকে কে একখানে করবে, প্রধান উপদেষ্টাকে এগিয়ে আসতে হবে। প্রধান উপদেষ্টা যেহেতু অভিভাবক, তাকে বিএনপি মেনেছে, অভিভাবক সবাই মেনেছে তাকে এই জায়গাটা। কিন্তু একটা পক্ষ আছে যে প্রধান উপদেষ্টা তার বিএনপির মনে যেটা একটা সন্দেহ বা যেটা এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব, আস্থাহীনতা, যে প্রধান উপদেষ্টা একটি বিশেষ দলকে বিশেষ সুবিধা দেওয়ার জন্যই তিনি নির্বাচনটাকে বিলম্বিত করছেন। কিন্তু এটার সাথে আমরা এখন পর্যন্ত কিছু দেখিনি যে প্রধান উপদেষ্টা এনসিপিকে কোনো ধরনের আলাদা ফেভার করছেন, আমরা দেখিনি, বা তিনি কাউকে ফান্ডিং দিতে বলেছেন বা তাদের এখন পর্যন্ত দেখা যায়নি। সমস্যা হচ্ছে 2-1 উপদেষ্টার সংশ্লিষ্টতা এনসিপির সাথে রয়েছে। যদিও আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং আমাদের মাহফুজ আলম তারা বলেছেন এনসিপির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই।
আসলে কিন্তু দাপ্তরিকভাবে যদি আপনি দেখেন কোনো কাগজে কলমে কোথাও এনসিপির সাথে তাদের সম্পর্ক নেই। এবং নাহিদ ইসলাম সর্বশেষ যখন বিএনপি একটা দাবি তুললো যে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলমের এবং খলিলুর রহমান সাহেবদের পদত্যাগ চাইল, তখন কিন্তু নাহিদ ইসলাম এনসিপি পক্ষ থেকে একটা সংবাদ সম্মেলন করে স্পষ্ট করে বলেছেন সরকারের কোনো উপদেষ্টার সাথে এনসিপির কোনো সম্পর্ক। বাবু, আমরা যে বিষয়টা ছিলাম যে একটু যদি আগে থেকে আমরা একটু আলোচনাটা শুরু করি তাহলে ভালো হয়। যে সব দুই দল বিএনপি এবং এনসিপি একসাথে, যখন এনসিপি ছিল না তারা কিন্তু একই কাজই করেছে, সেটা হচ্ছে যে ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটিয়েছে। তখন তাদের কিন্তু একটা ঐক্যমতই ছিল, তাদের দফাও এক ছিল যে সরকার পতন। পরে এসে সময়ের সাথে সাথে এই দূরত্বটা কেন বাড়লো? এখন যেটা দূরত্বটা বলছেন- হলো কি, আমি আগেও আমি বলেছিলাম যদি একবার। আরেকটু আপনার বলি তাহলে আপনার বলতে সুবিধা হবে যে শুধু তাই না, এনসিপি কেন চিন্তা করতে পারছে না যে বিএনপি ক্ষমতায় আসুক, আর যে দলই নির্বাচিত হয়ে ক্ষমতায় আসুক না কেন, সংস্কার চলমান প্রক্রিয়া এবং তখনও সংস্কার করা সম্ভব। এই বিষয়টা ওনারা ছাড় দিতে চাচ্ছে না কেন? এটার দুইটা কারণ আছে। প্রথমত হচ্ছে আপনি যে প্রথম প্রশ্নটা করেছেন যে তারা তো একই প্ল্যাটফর্মে একই জায়গায় ছিল। লক্ষ্য নিয়ে আন্দোলন করে তারা ছিল। এইটা হচ্ছে যে যখনই এনসিপি একটি রাজনৈতিক, এনসিপি তো আসলে এই এনসিপি হওয়ার কথা ছিল এই ছাত্র নেতাদের, তারা কিন্তু কখনো বলে নাই যে আমরা একটা রাজনীতি নতুন দল করব। এটা হচ্ছে জুলাই আগস্টের গণ আন্দোলন সফল হওয়ার পরে তাদের মনে হয়েছে যে আমরা এতগুলো তাজা প্রাণ চলে গেল, আমরা কি তখন বলা শুরু একটা দলকে বিদায় করে আরেকটা দলকে ক্ষমতায় আনার জন্য আমরা করিনি। আমরা এই রাষ্ট্রকে 54 বছরের রাষ্ট্র সংস্কার হয়নি, রাষ্ট্র ব্যবস্থা ঠিকমতো বেড়ে ওঠেনি, এই রাষ্ট্রকে মেরামত করতে হবে, এটা ছিল তাদের লক্ষ্য, এটা তাদের বক্তব্য। এবং আজকে আপনাকে বলি, আমাদের অগ্রভাগের সৈনিকরা যারা এই যে সমন্বয়ক ছিলেন, ছাত্র নেতৃবৃন্দ, তারা যদি রাজনৈতিক দল না করত, তারা যদি বিপ্লবী থেকে যেত, তাহলে চিন্তা করেন তো তারা সবার, তখন তাদের সাথে কারোর সাথে বিরোধ হতো না। কিন্তু এখানে তো আরেকটা প্রশ্ন থেকেই যায় যে আসলে তারা যদি বিপ্লবী থাকতো, কোনো প্ল্যাটফর্মে না আসতো, রাজনৈতিক দল না করতো, তাহলে নির্বাচিত সরকার ক্ষমতায় এসে প্রথম তো তাদেরকেই রাজনীতির হিসাব অনুযায়ী তাদেরকেই আগে দূরে সরানোর চেষ্টা করতো। কারণ না, যে কোনো দল ক্ষমতায় আসা মানেই কিন্তু তারা বুঝে নিত যে আমি যদি কোনো ভুল করি তাহলে এই প্রতিবাদী কণ্ঠগুলো আবার চলে আসবে। এই পারসেপশন ঠিক না। কেন বলছি, যদি তারা না করতো, প্রথম কথা দেখেন, যতদিন তারা রাজনৈতিক দলের ঘোষণা দিল না এবং তারা বিভিন্ন সরকারের বিভিন্ন জায়গায় কিন্তু তারা কথা বলা শুরু করলো, তা আপনি দেখেছেন যে কিছু কিছু সমালোচিত হওয়ার মতো কাজ তারা করে ফেলেছে কয়েকজনের জন্য, পুরো দলটা সমালোচিত হচ্ছে এখন। তখন কিন্তু আপামর প্রথম দিকে যে আপামর ছাত্র এবং জনতা সমর্থন ছিল, তাদের প্রতি অসম্ভব সমর্থন, তাদেরকে হীরক মর্যাদা দেয়া হয়েছে, আপনাকে এটা মনে রাখতে হবে। তাদেরকে এক নজর দেখার জন্য রাস্তায় মানুষ, তারা সাধারণ হেঁটে যাচ্ছে, সবাই তাদের জন্য হাত তুলে তাদেরকে বাহবা দিচ্ছে। এইটা যখনই তারা একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম করতে গেল, তখন কিন্তু এই বৈষম্য বিরোধী তারা একসাথে যাদের যে সমস্ত স্টুডেন্টরা করেছে, তারাই কিন্তু বিভিন্ন জায়গায় বলেছে যে তা আমরা যদি জানতাম যে তারা একটা রাজনৈতিক দল গঠন করার উদ্দেশ্য করেছে, আমরা তাদের এই কাছে আমরা তাদের সাথে শামিল হতাম না। তাহলে পরিবর্তিত নতুন বাংলাদেশ আপনি কাদেরকে না, নিয়ে স্বপ্ন নতুন দেখছেন? বাংলাদেশ আসলে কি, তারা বিপ্লবী যদি থাকতো, আমি যেটা কথাটা বলছিলাম, প্রথম কথা হচ্ছে আপনি যেটা বলছেন আগে সেই প্রশ্নের উত্তরটা দিই, যে দূরত্বটা তৈরি হওয়ার কারণে যখনই তারা রাজনৈতিক প্ল্যাটফর্ম করে, তখন কিন্তু তারা একটা নিজেদের মতাদর্শ ন্যারেটিভ প্রচার করলো, যেটার সাথে বিএনপির মতাদর্শ মেলে না। আপনি খেয়াল করে দেখবেন ওই সময় কিন্তু হঠাৎ করে আমাদের মহান মুক্তিযুদ্ধকে নিয়ে এক ধরনের প্রশ্ন ওঠা শুরু করলো, এবং সেটা খুবই দুঃখজনক। যখন উঠলো তখন কিন্তু বিএনপি খুব শক্ত পজিশন নিয়েছিল। তারা কিন্তু বলেছিল যে মুক্তিযুদ্ধ নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না, মুক্তিযুদ্ধের বিষয়ে কোনো আপোষ নাই। যখন সেকেন্ড রিপাবলিকান তারা বলা শুরু করলো, তখন কিন্তু বিএনপি খুবই শক্তিশালীভাবে তাদের অবস্থান নিয়েছে যে বাংলাদেশ একবারই স্বাধীন হয়। এটা স্বাধীনতা যুদ্ধ ছিল না, এটা ছিল স্বৈরাচার সরকারকে বলে ফ্যাসিস্ট সরকারের পতন আন্দোলন ছিল। ফলে এটা নিয়ে বিএনপির সাথে তাদের প্রথম থেকে এক ধরনের মত, এবং সেকেন্ড রিপাবলিকান শব্দটা এখন আমরা শুনি না। তাদের ন্যারেটিভের সাথে বিএনপির ন্যারেটিভ মিল ছিল না, এবং আস্তে আস্তে যখন তারাও অনেকগুলো ছাড় দিয়েছে, এটা বলতে হবে, তারা রাষ্ট্রপতিকে অপসারণ করতে চেয়েছে, বিএনপি সম্মত হয়নি বলে পারেনি, ট্রু। তারা অনেকগুলো জায়গায় হাত দিতে চেয়েছে, সেটা পারেনি। তো আস্তে আস্তে যেটা হলো, বিএনপির সাথে তাদের দূরত্বটা আরেকটা বাড়ার বড় কারণ হচ্ছে যখন তারা রাষ্ট্রীয় ব্যবস্থা মানে শাসন ব্যবস্থাপনার হাত দেওয়ার চিন্তা বা পরিবর্তনের কথা বলছে, এই জায়গায় বিএনপি তাদের 31 দফাকে নিয়ে তারা পজিশন নিয়েছে। ফলে এই বিরোধটা
কমলো না, আস্তে আস্তে সর্বশেষ মেয়র দক্ষিণের মেয়র ইশরাকের বিষয়টা আসলো। আমরা এটা নিয়ে পরবর্তী একটা আলোচনা করে আমি এই বিষয়টা আপনাকে শেষ করি। এখন যে প্রশ্নটা হচ্ছে যে এনসিপি বা বিএনপি মানে সংস্কারটা কেন এনসিপি মনে করছে না, এটা চলমান প্রক্রিয়া, এটা যে কেউ আসলে তো এটা করবে। দেখেন এনসিপি বা কিভাবে বিশ্বাস করবে? আপনি ৭১-এ দেশ স্বাধীন হয়েছে, ৭৫-এর পট পরিবর্তন হয়েছে, ৭৫-এ একটা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আবার সরকার পরিবর্তন হয়েছে, তারপরে আপনার অনেকগুলো দেশে কু হয়েছে, আবার রাষ্ট্র ক্ষমতা বদল হয়েছে, এবং দেশ দীর্ঘদিন গণতন্ত্র ছিল না, এটা সত্য কথা। ৯০-এর গণ অভ্যুত্থান বা স্বৈরাচার পতনের পরে আবার নতুন করে যে ৩ জোটের রূপরেখা অনুযায়ী দেশ পরিচালনা দায়িত্ব নিয়েছে, আমরা কি 2 বছর সেই 3 জোটের রূপরেখা ছিলাম? গণতান্ত্রিক সরকার হয়েছিলাম না। এরপরে ক্রমান্বয়ে 96, 2001, তারপরে তো 2006-এর পরে একটা 111 আর্মি ব্যাক বাই সরকার আসলো, তারপরে আবার কি 2 বছর আমরা এটা দেখলাম, দেখার পরে আবার নতুন করে গণতন্ত্র পথে গেলাম। 2014 যদি আপনি বলেন ওই নির্বাচনের পর 2014 পরে 3টা নির্বাচন হয়েছে, 3টা নির্বাচন পচা নির্বাচন হয়েছে, সত্যি কথা বলতে মানুষের অংশগ্রহণ ছিল না। তো এ কারণে এনসিপি মনে করছে যে শাসন ব্যবস্থার মৌলিক কাঠামো পরিবর্তন এবং এইটা সংস্কার পুরোপুরি শেষ করে করতে হবে। কিন্তু এই কথাটাই আমি বলছি, যখন তোমরা এই কথাটা বলছো তখন তোমাদের এই কথাটা প্রথম যখন সরকার দায়িত্ব নিল তখনই কেন জাতির কাছে পরিষ্কার করে দিল না? তাহলে তো আজকে নির্বাচনে এখন প্রশ্ন উঠতো না। এখন তারা আস্থা পাচ্ছে না যে বিএনপি যদি এই শাসন ব্যবস্থার অধীনে নির্বাচন করে একবার ক্ষমতায় আসে তো নির্বাচিত সরকার, তো তখন তো সে জনগণের ম্যান্ডেট থাকবে তার সাথে, সে কি করবে না করবে সে তো তোমার কথা শুনে করবে না, আমার কথা শুনে করবে না। তাকে 5 বছরের জন্য ম্যান্ডেট দেয়া হয়েছে, 5 বছরে যদি সে ভালো কাজ না করে চলে যাবে, কারণ এখন আবার কেয়ারটেকার গভর্নমেন্ট ইনক্লুড হয়েছে। বিএনপি তো বলেছে কেয়ারটেকার গভর্নমেন্ট আসবে, নিরপেক্ষ সরকার কাছে দেশ ছেড়ে যাবে। তবে দেশের প্রধান আর একটা রাজনৈতিক দল জামাতে ইসলামী তাদের নিবন্ধনও ফিরে পেয়েছে এবং তাদের প্রতীকও বরাদ্দ হয়েছে, এবং প্রতীক ফিরে পাওয়া, নিবন্ধন ফিরে পাওয়ার পরে তারাই কিন্তু একটা সাংবাদিক সম্মেলন গতকালকেই করেছে, এবং তারা কিন্তু স্পষ্ট বেশ কিছু কথা বলেছে, নির্বাচন নিয়ে বলেছে। আমরা একটু জামাত ইসলামের আমির সাহেবের বক্তব্যটা শুনে আসি। নির্বাচনের টাইমলাইন, রোডম্যাপ, স্কেডিউল, এই 3টার ব্যাপারে ইতিমধ্যেই আমরা আমাদের বক্তব্য স্পষ্ট করেছি। আমরা কিছু জিনিস না হলে তো সুষ্ঠু একটা নির্বাচন কোনোভাবেই প্রত্যাশা করা যায় না। বেসিক, আমরা সব সংস্কারের কথা বলিনি, বেসিক, অত্যন্ত বেসিক, মাত্র 5টা বেসিক সংস্কার নিয়ে সরকার আগাচ্ছে। আমরা 41টা পয়েন্টে আমাদের রিকমেন্ডেশন আছে, কিন্তু এই 5টার আমরা বাস্তবায়ন দেখতে চাই। আমরা বলেছিলাম যারা পারপিট্রেটরস তাদের বিচারটা যেন দৃশ্যমান হয়, এই বিচার দৃশ্যমান হতে শুরু করেছে, এখানে আমরা একটু আশাবাদী। জুলাই সনদের একটা ব্যাপার অপেক্ষমান। তো এই বিষয়গুলো সারতে গিয়ে আমরা মনে করি যে প্রধান উপদেষ্টা যে টাইমলাইনটা ফ্লেক্সিবল টাইমলাইন বলেছেন, ডিসেম্বর টু জুন, ডিসেম্বর 25 থেকে জুন 26, এর ভিতরে তিনি নির্বাচন দেওয়ার পক্ষে। আমরা আমাদের মতটা ইতিমধ্যে ব্যক্ত করেছি যে এইটা ফেব্রুয়ারির মধ্যভাগে হতে পারে, রোজার আগে আগে। কোনো কারণে যদি এই সমস্ত শর্ত পূরণ করতে গিয়ে না হয় তাইলে কোনো অবস্থায় এপ্রিল পার না হওয়াটা ভালো হবে, কারণ মে মাস থেকে আমাদের দেশের আবহাওয়া কিন্তু ক্রমাগত খারাপের দিকে যায়। এটা নির্বাচনের জন্য উপযুক্ত কোনো সিজন হবে না। আমরা এইভাবেই আমাদের মতামতটা ব্যক্ত করেছি, কিন্তু আমরা বেঁধে দেওয়ার অধিকার রাখি না। আমরা যদি নির্দিষ্ট করে বলে দেই তাহলে তো এটা সিদ্ধান্তের পর্যায়ে চলে যায়। সিদ্ধান্ত নেবে সরকার, আমরা তো সিদ্ধান্ত নেব না। আমরা আমাদের মতামত জানাতে পারি, আমাদের দাবি জানাতে পারি, আমরা সেটি জানিয়েছি। থ্যাংক ইউ আপনাকে। ডাক্তার শফিকুর রহমানের আজকের বক্তব্য আমি একটু অন্যভাবে বলতে চাই যে প্রধান উপদেষ্টা বলছেন ডিসেম্বর থেকে জুন, এনসিপি বলছে বিচার সংস্কার, বিএনপি বলছে ডিসেম্বর, জামাত ইসলাম বলছে এপ্রিল। আসলে জনগণ কি চাচ্ছে সেটা যদি আপনি একটু বলতেন। জনগণের তো এখানে আসলে কোনো, জনগণের কাছে কি আপনি মতামত চেয়েছেন? এনসিপি কিন্তু বলেছিল যে তাহলে একটা হানা ভোট দেন, জনগণের একটা ভোট দেন। এনসিপি মাঝখানে বলছে স্থানীয় সরকার পরিষদ নির্বাচন দেন। জামাত ইসলামী এতদিন পরে তারা বলছে সংস্কার হতে হবে, 5টা বিষয় হওয়ার পরে এটা হতে পারে। বিএনপি তো তাহলে যদি ওই শুরু করি, বিএনপি তো খারাপ কিছু বলেনি, যে করেন, এগুলো তো অধ্যাদেশ দিয়ে করবেন।
জামাত ইসলাম কিন্তু বললো যে সব খুব বেশি দরকার নেই, 5টার কথা বলছে, বেসিক 5টা। 5টা কথা। এখন আপনি আমাকে বলেন, বাংলাদেশের প্রধানতম যে বিষয়টা হচ্ছে আইন শৃঙ্খলা, আইন শৃঙ্খলা কারা দেখে? সেনাবাহিনীর কাজ তো বাংলাদেশ আইন শৃঙ্খলা দেখবে না। তারা তো ভাই একটা নিয়মতান্ত্রিক বাহিনী, আমাদের গর্ব। তাদেরকে আপনি মাসের পর মাস, আপনি 10 মাস ধরে আজকে বাইরে রেখে দিয়েছেন। একটা নিয়মতান্ত্রিক বাহিনী, তার কতগুলো রেগুলার প্র্যাকটিস করতে হয়, তাদের নিয়ে শরীর চর্চা করতে হয়, তাদের নিয়ে সময় মতো তাকে সময়ে বেঁধে দিয়ে আপনি ঘুম থেকে উঠান, ঘুম থেকে কারণ রাষ্ট্রের সার্বভৌমত্ব দেখার তাদের অধিকার, তাদের সার্বভৌমত্ব নিরাপত্তা দেন তারা। তাদেরকে আপনি কতদিন এভাবে রাতের পর রাত আপনি বাইরে রাখবেন? কারণ দেশে পুলিশ এখন পর্যন্ত অ্যাক্টিভ হতে পারেনি। তাহলে পুলিশের প্রথম তো দরকার ছিল পুলিশ কিভাবে, পুলিশের মনোবল কিভাবে ফিরাবেন, পুলিশের জন্য একটা স্বাধীন কমিশন করার কথা। সোশ্যাল মিডিয়ায় এরকম একটা গুঞ্জন রয়েছে যে আমাদের সেনাবাহিনী প্রধানও চান, যেহেতু উনি প্রথমেই বলেছিলেন যে 18 মাস, না উনি এখনো সেনাবাহিনী পরিষ্কার করছে, হ্যাঁ, যে উনি এখনো যাচ্ছেন যে ডিসেম্বরের ভিতরে নির্বাচন হয়ে যাক। তারা ব্যারাকে ফিরে যেতে চায়। উনি এখন আপনি বলেন, সেরকমই গুঞ্জন চলছে, আমি তাহলে কেন? সেটাই বলছি, যেখানে আপনি এই নির্বাচনটা সুষ্ঠু করতে গেলে আপনাকে অবশ্যই আমাদের পুলিশ বাহিনীকে অত্যন্ত শক্তিশালী ভূমিকায় নিতে হবে। আমি 10 মাসে, আপনি আমাকে বলেন তো 10 মাসে আমরা কি নির্বাচনের জন্য যদি সেনাবাহিনী সক্রিয় থাকে, আমি সেনাবাহিনী সক্রিয় থাকবো, কিন্তু সেনাবাহিনীকে দিয়ে আপনাকে আমি বলি, সেনাবাহিনীকে দিয়ে আপনি প্রত্যেকটা ভোট সেন্টারে রেখে রেখে সেনাবাহিনীকে দিয়ে নির্বাচন করাতে পারবেন না। কারণ সেনাবাহিনীকে কিন্তু আপনি পুরো ব্যারাক থেকে সব সেনাবাহিনী বের করে, সেটা সম্ভব না। ক্যান্টনমেন্ট থেকে সবাইকে নিয়ে আপনি করবেন, এটা সম্ভব না। প্রথমত হচ্ছে একটা ইউনিয়ন পর্যায়ে আপনাকে মনে রাখতে হবে, ওয়ার্ড পর্যায়ে নির্বাচন হয়, কিন্তু এটা কিন্তু শুধু সেন্ট্রালি নির্বাচন হয় না। এই যে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে নির্বাচন হবে, সেখানে পুলিশ বাহিনীকে লাগবে, আনসারকে লাগবে, বিজিবিকে লাগবে, র্যাবকে লাগবে, সেনাবাহিনীকে লাগবে, দেশের আপামর সকল নিরাপত্তা বাহিনীর সহযোগিতা হবে। সবার আগে লাগবে পুলিশকে। কারণ আপনার আইন ব্যবস্থা বলা আছে, শাসন ব্যবস্থায় কেউ কোনো অন্যায় করলে তারা ধরবে, কিন্তু মামলা নেওয়ার দায়িত্ব এবং আদালতে সোপর্দ করার দায়িত্ব কিন্তু পুলিশের, এটা মনে রাখতে হবে। এফআইআর করার দায়িত্ব কিন্তু পুলিশের, অন্য কারো না। মামলার কোন ধারা কি ধাবে এটাকে আমাদের আনসার জানে, বিজিবি জানে। কম নাই না, কম থাকলে আপনি প্রথম কথা পুলিশের মনোবলের অবস্থাকে আপনি দেখতেছেন। মনোবলটা এখন পর্যন্ত আপনি আমাকে দেখেন, ঢাকা শহরে যে কটা মব হয়েছিল, একমাত্র ধানমন্ডি থানার ওসি সেদিন যেভাবে সেই মবকে সে নিবৃত করেছে এবং পুলিশ কমিশনার তাকে এটাকে পুরস্কৃত করেছে। এর মধ্যে যত ধরনের ঘটনা ঘটেছে, কটা আটকাতে পেরেছে। রংপুরে সম্প্রতি আমরা যেমন কেউ সমর্থন করি না, রংপুরে সম্প্রতি জিএম কাদেরের উপস্থিতিতে এরশাদ সাহেবের বাড়িতে হামলা হয়েছিল। সেখানে রংপুর পদাতিকের যে ব্রিগেডিয়ার ভদ্রলোক, তিনি একটা পর্যায়ে ছুটে এসে তিনি কি বার্তা দিয়েছেন, যে কোনো ধরনের মব করা বা করা, নাশকতা করার দিন সময় এখন আর না, এবং এই পরিষ্কার বার্তা দিয়েছেন। কিন্তু এইভাবে কতদিন, যেখানে বলছি যে আপনি সংস্কার করবেন, 5টা সংস্কার করেন, আপনি প্রশাসনিক সংস্কার করেন, নির্বাচনী আইনগুলো সংস্কার করেন, কিন্তু এইটা তো গুরুত্বপূর্ণ ছিল। এখন প্রশ্ন হচ্ছে ভাই, সংস্কার, উনি নিজেও বলছেন যে সংস্কারগুলো করতে গেলে যদি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হয়, তারপরে কিন্তু আপনি খেয়াল করেন 2টা ঈদ আছে, আবার মাঝখানে এসএসসি পরীক্ষা আছে, এরপর আপনি জুন মাসে জুন মাসে আবহাওয়ার যে অবস্থা থাকে আমরা সেটা জানি, আবার এইচএসসি পরীক্ষা আছে। এখন স্বাভাবিকভাবে বিএনপি বা কালকে কিন্তু একটা জিনিস হচ্ছে যে বেশিরভাগ দল কালকে, যে এটা নুরুল হক নুরু যেটা বলেছেন যে গণ অধিকার পরিষদ, যে এখানে 3টা মাত্র দল বাদে সবাই চেয়েছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন। 3টা দলের নাম তিনি বলেননি, কিন্তু বোঝা যায় 3টা দল কে কে। নাহিদ ইসলামের যে বক্তব্যটা, যে জুলাই সনদ না হওয়ার আগে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা যাবে না, নির্বাচনের তারিখ ঘোষণা করা যাবে না, ঠিক হবে না বলছে, ঠিক হবে না। তা আপনি জুলাই সনদ কিভাবে করবেন? জুলাই সনদ তো ঐক্যমত আসতে হবে। ঐক্যমত আসতে গেলে আপনাকে কয়েকটা বিষয়, যেটা হয়েছে কিন্তু বাবু, আমরা যে জুলাই সনদের যে বিষয়টা ছিল, যে জুলাই সনদটাকে আপনাকে করতে হলে আসলে এখন পরিষ্কারভাবে ঐক্যমত কমিশনকে বলে দিতে হবে যে আসলে আমরা যতগুলো বিষয় এনেছিলাম ততগুলো বিষয়ের মধ্যে এই কয়টা বিষয়ে আমাদের ঐক্যমত হয়েছে, যে কটা, এবং যারা স্টেক হোল্ডার এইখানে আছে, এর বাইরেও কিন্তু কিছু লোক আছে, জুলাই আহত যোদ্ধারা রয়েছে, এখানে এখন ইনকিলাব মঞ্চ হয়েছে, তাদের একটা বড় ভূমিকা ছিল, তাদেরও মতামত লাগবে। কেউ বললো ভাই আমাদের পছন্দ হয়নি, তাই তো হইলো না, ঠিক আছে, আমরা নিবন্ধিত রাজনৈতিক দলগুলোও যদি বলে, প্রতিনিধিত্ব করে, সবাই মিলে ঐক্যমত্যের স্বার্থে, দেশের বৃহত্তর স্বার্থে সবাই যদি কম বেশি কিছু ছাড় দেয়, তাহলে এটা আসলে জুলাই মাসেই সম্ভব, অগাস্ট মাসে যেতে হয় না। অলরেডি আলী রিয়াজ সাহেব কিন্তু বলেছেন যে জুলাই সনদের আমরা করে ফেলতে পারবো। এখন জুলাই সনদ করার পরে তার আলোকে সংস্কার হবে
নির্বাচন হবে। সংস্কারটা চলমান প্রক্রিয়া, এটা আমি এনসিপিকে মানতে হবে। যারা রাষ্ট্র ক্ষমতা আসবে তারা করবে, না হলে জনগণ আছে, পরবর্তীতে আপনারা জনগণের কাছে বলতে পারবেন। এখন বিচারের প্রসঙ্গটা আছে, বিচার আমরা দেখছি শুরু হয়ে গেল, শুরু হয়েছে। এই বিচার আসলে কবে শেষ হবে এবং একটা সেটা আইনি প্রক্রিয়া, এটা আইনি প্রক্রিয়া। আর সমস্ত বিচারের আমরা আশা করি না এই 6 মাসের মধ্যে সম্ভব হবে, এগুলো কোনো সবগুলো বিচার সম্ভব হবে বলে আমরা মনে করি না, এবং সেটা প্রত্যাশাও করি না, প্রত্যাশাও করা উচিত না। কিন্তু সরকার তো আরো অনেক কাজ আছে। সরকার কিন্তু শুধু এই 6 মাস তো রাষ্ট্রকে চালাতে হবে, সেই চালানোর মতো অবস্থাকে আমরা সরকারকে দিচ্ছি। আপনি আজকে দেখেন তো, আজকে নগর ভবন কতদিন ধরে অবরোধ। একটা রাজধানীর ঢাকা দক্ষিণের একটা মেয়র পদ, যেটি সর্বোচ্চ আদালতে যে রিটটা হচ্ছে, রিট খারিজ হয়ে গেছে। যদিও এখানে রিটকারী আইনজীবী এবং যে ইশরাক হোসেন আইনজীবী 2 রকম বক্তব্য দিয়েছেন। ইশরাক হোসেনের আইনজীবী বলেছেন এখন আর তার শপথ নিতে কোনো বাধা নেই, কারণ স্টে দেয়নি, হ্যাঁ আচ্ছা স্টে করেনি। এবং একই সাথে রিটকারী আইনজীবী বলেছেন যেটা নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নিতে বলেছে। নির্বাচন কমিশনকে সাংবাদিকরা প্রশ্ন করছে, নির্বাচন কমিশন আদালতের রায়ের কপি আগে পেয়েনি। এখন এটা মানে জিনিসটা হচ্ছে, কিন্তু এদিকে তো এর ভিতরে মেয়াদ শেষ হয়ে গেছে না। মজার বিষয় হচ্ছে নগর ভবন তালাবন্ধ, নাগরিক সেবা বঞ্চিত। আপনি চিন্তা করতে পারেন প্রতিদিন কত মানুষ এসে ফিরে যাচ্ছে। তাহলে এই সরকারের এই জায়গাটাতে এখানে একটা জিনিস হচ্ছে, আসিফ মাহমুদ সজীব ভুইয়া সাহেবের কাছে আমার নিজের একটা মানে উনি সরকারের একজন স্থানীয় সরকার উপদেষ্টা, আমার নিজের একটা প্রশ্ন, আপনি ঢাকা উত্তরের প্রশাসক যখন বসালেন তখন এখানে সমস্যাটা কি ছিল? ঢাকা দক্ষিণে আপনি তখন বিষয়টা যদি সুরাহা না করে আপনি একটা করে আরেকটা কেন আপনি এভাবে জোরে রাখেন? চট্টগ্রামেরটাও তো বসানো হলো, চট্টগ্রামেরটা তো আপনার ওই রায়ে দেয়া হলো। তা আমার প্রশ্ন হচ্ছে, যদি আদালতের রায় হয়ে থাকে তাহলে আপনার শপথ পড়াতে সমস্যা কি? এখন আরেকটা নতুন উপসর্গ দেখা দিয়েছে। গতকালকে বলা হয়েছে যে তার মেয়রের যে মেয়রের মেয়াদ শেষে গেছে। এখন বলছে আর এটা হবে না, কিন্তু কেউ কোনো দায়িত্ব নিয়ে বলছে না। এখন এটা স্বাভাবিকভাবে বিএনপি মনে করতেছে যে এটা আসলে সরকার এবং এনসিপি উভয়ই এটা একত্রিত করছে। যদিও এনসিপির প্রধান বলেছেন আমাদের সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু আমরা তো আসলে কিভাবে বিশ্বাস করি? আপনি দেখেছেন যে গতকালকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, কোনো একটা কফি শপে, ঢাকার গুলশানের কোনো একটা কফি শপে, সেখানে আমরা দেখছি ভিডিওতে দাবি করা হচ্ছে যে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া মুখে মাস্ক দিয়ে এনসিপির কয়েকজন তরুণ নেত্রীর সাথে সেখানে ঢুকছেন এবং বের হচ্ছেন। দেখুন, তারা একসাথে আন্দোলন করেছে, তাদের সহপাঠী হতেই পারে, কিন্তু যখন আপনি যদি বলেন তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তখন কিন্তু একটা প্রশ্ন থাকে, আমরা কেন এই দুনিয়া এখন তো কোনো আগে হাইড করা যায় না। সম্পর্কের কথা আসলে আমার মনে হয় রাজনৈতিক বা পৃষ্ঠপোষকতার সম্পর্ক নাই, ওই এটাই ইঙ্গিত সম্পর্ক নাই, ফলে আমরা সেটা বুঝি যে পৃষ্ঠপোষকতা সম্পর্ক। এখন এটা ভাই আমরা তো মানুষ, একসাথে আন্দোলন করছি, কিন্তু এইটা কিন্তু পারসেপশনটা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে এসেছে সেটা কিন্তু ভিন্নভাবে এসেছে। আমরা বলছি একইভাবে আরেকটা বিষয়ও এসেছে, একটু আপনাকে মনে করিয়ে দিই। সেটা হচ্ছে যে ইশরাক ইস্যু যেমন আছে, তেমনি কিন্তু বিসিবির সাবেক সভাপতি বলতে হবে এখন ফারুক ভাইয়ের বিষয় নিয়েও কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুইয়া কিছুটা হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে একটু হলেও সমালোচিত হয়েছেন। এটা একটা বড় নাটকীয়তা। আমরা বলি বাংলাদেশের নাটকের কোনো শেষ নাই। হ্যাঁ, আপনি দেখেন যে কতগুলো নাটকীয় ঘটনা ঘটছে। ফারুক আহমেদকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলছেন আমি ফারুক আহমেদকে চিনতাম না, আমিনুল সাহেবকে আমি চিনতাম না। ফারুক আহমেদকে তিনি নিয়ম, এটাও আমি এই কথাটার সাথে আমি একমত হতে পারি না। একটা ইয়াং ছেলে, যদি উনি উপদেষ্টা না থাকেন সেইভাবে আমি বলছি, একটা ইয়াং ছেলে মানে বলছে জানা পরিচয়, সেটা আলাদা কথা, বাট দুজনেই ন্যাশনাল হিরো। হ্যাঁ, এখন দেখেন ফারুক আহমেদকে তারা নিয়োগ দিলেন, সরকারি তো নিয়োগ দিয়েছে, একটা ছোট্ট ভুল মনে হয়েছে। আপনি যদি তাকে যদি সরাতে চান, তার ক্রিকেট কাউন্সিল বোর্ড থেকে, বাংলাদেশ ক্রিকেট ইয়ের থেকে যখন আপনার তার পরিষদ থেকে যখন দেয়া হয়েছে, তাকে আপনি সরকার চাইলে দিতেই পারে, প্রতিনিধি পরিবর্তন করতে পারে, কিন্তু তাকে তো একটা শোকজ করবেন, জবাবদিহি করতে হবে তার বিরুদ্ধে। একটা আপনার এই কারণে আপনি দায়িত্ব মানে ব্যর্থ হচ্ছেন। আপনাকে আমি ডেকে নিয়ে বাসায় বললাম ফারুক আহমেদের ভূমিকা অনুযায়ী যে আমরা মানে সরকার চাচ্ছে না, আপনি পদত্যাগ করেন। হ্যাঁ, এটা ডেকে বলেছে, পদত্যাগ করেননি, ফারুক আহমেদ পদত্যাগ করেননি, তাকে অপসারণ করা হয়েছে। এখন এই প্রক্রিয়া না গিয়ে, কিন্তু এই পদটা তো আইসিসির পদ, এখন এইটা যে একটা সমস্যা হবে, কারণ যদি ফারুক আহমেদের কথা সত্যি হয়ে থাকে, তিনি আইসিসিতে যদি অভিযোগ জানিয়ে থাকেন, আইসিসি নিশ্চয়ই এগুলো সবকিছু দেখবে। কারণ অতীতে আমরা দেখেছি অন্য আরো 2-1টা রাষ্ট্র এরকম হয়েছিল,
হস্তক্ষেপের কারণে কালো কালো নিষিদ্ধ করা হয়েছে। রেড তালিকা হয়ে যায় হ্যাঁ, এটা। তারা নিষিদ্ধ হয়েছে, ক্রিকেট দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়েছে। মানে আমি কায় মনে প্রার্থনা করি আমাদের দেশে যেন এই অবস্থা না আসে, কারণ এমনিতে আমাদের দেশে আর কিছু নাই ক্রিকেটটা ছাড়া। এই জাতিকে একত্রিত করতে পেরেছে একমাত্র ক্রিকেট। আপনার যখন দেশের খেলা হয় তখন কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে এনসিপি, সবাই একসাথে নিচে আসে এই সবাই ক্রিকেট কিন্তু আপনি দেখবেন টেলিভিশনের সামনে আপনিও খেলা দেখছেন, আপনার বাড়ির কর্মচারীও খেলা দেখছে, আপনি অফিসের বস আপনিও তাহলে দেখছেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াদের যে ম্যান্ডেটটা ছিল যে আসলে তারা জবাবদিহিতামূলক সরকার চায়, তাহলে এখন তো জবাবদিহির জায়গায় উনি চলে এসেছেন, অনেকগুলা প্রশ্ন তাকে করতে ইচ্ছে করে বা জনগণ জানতে চায়, তাহলে উনি এগুলার স্পষ্ট জবাব কেন দিচ্ছেন না? এখন উনি দিচ্ছেন না নাকি দিবেন না সেটা দুই ইস্যু। আর এটা হচ্ছে যে আপনি কি চাইলে ওনাকে আসলে ধরতে পারবেন না। নির্দিষ্ট ইভেন্ট থাকে, ইভেন্টে প্রশ্ন করলে তারা তো তাদের মতো করে উত্তর দিয়ে চলে যাবে। যেহেতু বিসিবির ইস্যুটা এখন এমন একটা জায়গায় চলে গেছে, আপনি দেখবেন যে আমাদের এই ক্রিকেটটা যেটা বলছে যদি পারফরমেন্স খারাপ হয় তখন কিন্তু আমরা একদিনে আমরা 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলি। যেদিন জিতে যায় সেদিন মনে হয় আমাদের পৃথিবীতে এর চাইতে বড় সুখের আনন্দ নেই, আমরা বাঙালি জাতি এই ইমোশনাল বিষয়ে। সেখানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি অবশ্যই তার এক ধরনের, এবং এই যে নাটকীয় পট পরিবর্তন একবার একে দিচ্ছে ওকে দিচ্ছে। এখন ফারুক আহমেদ বলেছে যে আজকে যে 8 জন পরিচালক আমার বিরুদ্ধে অভিযোগ করলেন, অনাস্থা আনলেন, এই 8 জন সাবেক সরকারের আমলেই ছিল, তখনকার বোর্ডে ছিল, তখনই এবং তারা এটা খুব true, সত্য একটা তথ্য। তো তাদের অভিযোগকে আমলে নেওয়া হলো। তো এগুলো আসলে অনেক ধরনের বিতর্ক তৈরি হয়েছে এবং সামনে আরো অনেকগুলো বিতর্ক তৈরি হবে। আমাদের দেশে তো বিতর্ক তৈরি হতে সময় লাগে না। আপনি দেখেন মানবিক করিডোর নিয়ে একটা বড় বিতর্ক শুরু হলো। প্রথমে বললো আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বললেন যে নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে একটা মানবিক করিডোর দেওয়ার পর। এরপরে হয়েছে যে আমাদের প্রধান উপদেষ্টা, আমাদের প্রেস সচিব যিনি বললেন প্রধান উপদেষ্টা, তিনি বললেন এই ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি। খলিলুর রহমান সাহেব তিনি বললেন আরেকটা কথা, তার শেষ পর্যন্ত বললো যে কোনো এখনো একটু সমন্বয়হীনতা। আমাদের হাতে খুবই কম সময়, আমি ছোট্ট একটা বিষয় দিয়ে শেষ করতে চাই বাবু, সেটা হচ্ছে যে নির্বাচনের অনিশ্চয়তার কারণেই কিন্তু এই সমন্বয়হীনতা, যেটা রাজনৈতিক দলের সমন্বয়হীনতা রয়েছে, তেমনি সরকারের ভিতরেও মনে হয় সমন্বয়হীনতা রয়েছে বলেই কিন্তু এখনো নির্বাচনটা অনিশ্চয়তার পথেই যাচ্ছে বলে আমরা মনে করছি। আপনার মন্তব্য কি? সমন্বয়হীনতা মানে কি? প্রথমত হ্যাঁ সমন্বয়হীনতা, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আস্থাহীনতা। মানে শুরুর দিকে সরকারের প্রতি যে পরিমাণ সমর্থন ছিল রাজনৈতিক দলগুলো, এই সরকারের প্রতি আস্থা না রেখে উপায় নেই। আমি বলছি এই সরকারের প্রতি, মানে আওয়ামী লীগের আগের সরকারের যে রাজনৈতিক দল ছাড়া বা তাদের সমমনা দলগুলো ছাড়া দেশের সকল রাজনৈতিক দলের সমর্থন ছিল এবং জনগণের সমর্থন ছিল। আমি বলছি সেই জনসমর্থনটা সরে যাওয়ার প্রথম কারণ হচ্ছে অতি কথন, যা আমি করব না। যেমন আমরা কেন বলবো দেশের চাকরির বন্যা বয়ে যাবে, বইছে? আপনি কেন বলবেন চমক সৃষ্টি করতে গিয়ে কি আমরা যা বলি আমি শেষ করি। আরেকটা বিতর্ক আছে এখন শুরু হচ্ছে চিটাং পোর্ট নিয়ে। আপনাকে একটা খুব কম সময়, হ্যাঁ আপনি মনে রাখবেন বাংলাদেশের হার্ট হচ্ছে বলা হয় চিটাং পোর্ট, বাণিজ্যিক রাজধানী। এই পোর্ট শুধু কিন্তু পোর্ট না, আমার কিন্তু আরো ওইরকম পোর্ট নাই, পাশে আমার নেভাল রয়েছে। এটা বিদেশিদের হাতে ছেড়ে দেওয়া। এখন এটা বিদেশিদের হাতে ছেড়ে দিচ্ছে নাকি তাদের দায়িত্ব পালন করতে দিচ্ছে? আমার তো বিদেশি ইনভেস্টমেন্ট লাগবে, আপনার বিদেশি লোক ছাড়া আপনি আগাতে পারবেন না। কিন্তু কর্তৃত্ব তাদের হাতে দেওয়া যাবে না। কিন্তু আমার পোর্ট আসলে কি হচ্ছে সরকার পরিষ্কার করে বলছে না কেন? আমার কথা দেখ, আমার জায়গাটা হচ্ছে আপনি রাজনৈতিক দলগুলোকে ডাকেন, কারণ এখন আপনার প্রেসকে ডাকেন, আপনি জানান, আপনি জনমত তৈরি করেন, আপনি পরিষ্কার করে বলেন কি হবে। আপনি যেটা দিয়ে যাবেন পরবর্তী রাজনৈতিক দল যদি সেটা না মানে, আমাদের আমাদের একটা সমন্বয়হীনতা না করে পরিষ্কার করা। আমরা প্রত্যাশা করি সরকার সবকিছু খোলাখুলি ভাবে করবে এবং জনগণের কাছে সবকিছু পরিষ্কার করে জানাবে, যেন সরকারের প্রতি যে জনসমর্থন ছিল তার শেষ পর্যন্ত উঠে থাকে। একদম সবসময় আমরা দেখি যে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সবাই বিদেশি মিডিয়াকে বেশি গুরুত্ব দিচ্ছে, সেখানেই সব কথা খুলে মেলে বলছে। কিন্তু আমরা প্রত্যাশা করি দেশীয় মিডিয়া, দেশীয় জনগণ তার জনগণের কাছেই তিনি জবাবদিহিতামূলক কথা বলুক, সব প্রশ্নের উত্তর দিক, সেই প্রত্যাশা করে শেষ করছি। সবাই ভালো থাকবেন।